আমরা এটা লজ্জায় কোথাও বলতে পারি না। এখন আমাদেরকে যদি একটা বসার ব্যবস্থা করে দিছে, এখন মানুষের কাছে যাওয়ার জন্য যদি একটা গাড়ির ব্যবস্থা করে দেয়। মাননীয় সংসদ সদস্য নিশ্চয়ই অফিস পেয়ে খুশি হয়েছেন, আবার গাড়ি না পেলে নাখুশ হবেন। আমি সবসময় হচ্ছে বিভিন্ন মানে বিরোধী। হাসিনাকে ফেরাতে একই ছক কষল ভারত, পাঠাচ্ছে নতুন হাইকমিশনার। বিএনপি সরকারের পেছনে লাগলো মার্কিন যুক্তরাষ্ট্র, পতন নিশ্চিত তারেক রহমানের। ইতিহাসের পাতা উল্টে দেখুন, এই টাইম ম্যাগাজিন যাদের মাথায় আশীর্বাদের হাত রেখেছে তাদের পরিণতি হয়েছে ধ্বংসাত্মক। শেখ হাসিনা থেকে সাদ্দাম হোসেন, গাদ্দাফি থেকে কেনেডি, টাইমের প্রচ্ছদে আসা মানেই যেন ক্ষমতার মসনদ থেকে পাতালে পতন। কিন্তু এর কারণ কি? আজ আমরা উন্মোচন করব পশ্চিমা থিঙ্ক ট্যাঙ্কগুলোর সেই ভয়ঙ্কর দাবার ছেয়াল, যা তারেক রহমানকে এক বিশাল পতনের দিকে ঠেলে দিচ্ছে। কাজেই দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে পাঠিয়ে ভারতের মোদী সরকার কোন শিবিরে বন্ধুত্ব চাঙ্গা করতে চান আর কি উদ্দেশ্য হাসিল করতে চান, কোন লক্ষ্যে তিনি এমন একজন রাজনৈতিক দূতকে বাংলাদেশে পাঠাচ্ছেন, সেটা দেখবার জন্য অপেক্ষা করতে হবে। তবে তার আগে দীনেশ ত্রিবেদীকে নিয়োগের বিষয়ে বাংলাদেশ সরকারের অনুমোদনটা পেতে হবে ভারত সরকারকে। ভারতের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর জন্য একটি জরুরি বৈঠক বসেছে। সেখানে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারাও ছিল এবং ভারতের কূটনীতিক পর্যায়ে যারা শীর্ষ পর্যায়ের লোক ছিল তারাও ছিল। শেখ হাসিনাকে কোন উপায়ে বাংলাদেশে ফেরানো যায় সে সকল বিষয় নিয়ে বিস্তারিত সকল আলোচনা হয়েছে। একদিকে গঙ্গার পানি চুক্তি, জ্বালানি, বাণিজ্য সুবিধা, অন্যদিকে আঞ্চলিক নিরাপত্তা, শেখ হাসিনার প্রত্যাবর্তন, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা ও বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি সহ ভারত বাংলাদেশ সম্পর্ক নানা ইস্যুতে এখনো টান টান উত্তেজনার মধ্যে আছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশে প্রথমবারের মতো কোনো রাজনীতিবিদকে হাই কমিশনার করে পাঠাচ্ছে ভারত। আওয়ামী লীগ কি দ্রুতই ফিরছে? এই প্রশ্ন ঘন ঘন উঠছে বাংলাদেশের সবশেষ নির্বাচনের পর থেকেই। বিশেষ করে সম্প্রতি বাংলাদেশ ও ভারতের নানান ঘটনা এই প্রশ্নতে চাঙ্গা রাখে। সুপ্রিয় দর্শক, আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আরও একটি ভাইরাল কিছু প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে। দর্শক, তার কিছুটা অংশবিশেষ আপনারা ইতিমধ্যে দেখে আঁচ করতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা ইনফরমেশন দিয়ে সাজানো হয়েছে আজকের পুরো ভিডিওটি। তাহলে চলুন কথা না বাড়িয়ে আগে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখে আসা যাক। আর অবশ্যই আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রবীন্দ্রনাথ নজরুল সম্পর্কে জানা বোঝা, দুই বাংলার সংস্কৃতি সম্পর্কে সম্যক অবহিত, বাংলা বলতে পারঙ্গম এই গুজরাটি রাজনীতিবিদ দীনেশ ত্রিবেদীকে আনন্দবাজার সংস্কৃতিমান বঙ্গভাষী হিসেবে অভিহিত করছে। কাজেই ধরে নেওয়া যায় যে বিজেপি সরকারের তরফে এমন কোনো ব্যক্তিকে পাঠানো যিনি এসে বিশেষ সম্পর্ক গড়ে তুলবেন জামায়াতে ইসলামী বা জাতীয় নাগরিক পার্টির সঙ্গে, এই সোজা সাপটা সমীকরণটা সেতারবাদক রবীন্দ্র নজরুল ভক্ত দীনেশ ত্রিবেদী সম্পর্কে করা ভারতের সংবাদ মাধ্যমে চলছে গত বেশ কয়েক সপ্তাহ ধরেই। বাংলাদেশে নবনির্বাচিত তারেক রহমান সরকার ক্ষমতা গ্রহণের পর আর নির্বাচনের আগেই ভারতের বর্তমান হাইকমিশনার প্রণয় বর্মার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর থেকেই এই আলোচনাটা তুঙ্গে ছিল যে বর্তমান মোদী সরকার ভাবছেন যে বাংলাদেশে নতুনভাবে বিভিন্ন রাজনৈতিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে একজন কূটনৈতিকের চেয়ে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন এবং সে কারণে বাংলাদেশে একজন রাজনীতিবিদকে পাঠানোর কথা ভাবা হচ্ছে। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের পতনের পর আর আওয়ামী লীগের যখন রাজনৈতিক কার্যক্রমই নিষিদ্ধ, তখন বিএনপির সাথে সাথে যেই রাজনৈতিক শক্তির উত্থান হয়েছে, জামায়াতে ইসলামী কিংবা জাতীয় নাগরিক পার্টি, এই দলগুলোর সঙ্গে ভারতের ঐতিহাসিকভাবে তেমন কোনো সম্পর্ক ছিল না। কাজেই ভারত মনে করছে যে বাংলাদেশে এমন কোনো ব্যক্তিকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া দরকার যিনি কিনা বাংলাদেশের এই রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে ভারতের একটা ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে তুলতে পারবেন। এই বিশ্লেষণ এবং জল্পনা থেকে ভারতের সংবাদ মাধ্যম, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সাউথ ব্লকের নানা সূত্রের বরাতে গত কয়েক সপ্তাহ ধরে ভারতের খুবই তারকা বিভিন্ন রাজনীতিবিদদের নাম উল্লেখ করেছিল যে যারা কিনা বাংলাদেশে আসতে পারেন মোদী সরকারের নিযুক্ত পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে। নাম এসেছিল আরিফ মোহাম্মদ খানের, বিহার এবং কেরালা রাজ্যের গভর্নর হিসেবে দায়িত্ব পালনকারী এই বিজেপি নেতা ভারতের মুসলিম সম্প্রদায়ের মধ্যে ভারতের যে রাজনৈতিক নেতারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচিত হন তাদের মধ্যে একজন। এই বিজেপি নেতা রাজীব গান্ধীর মন্ত্রিসভার সদস্য ছিলেন এবং তিনি বাংলাদেশে এলে বাংলাদেশে যে ইসলামপন্থী দলগুলোর উত্থান ঘটেছে, জামায়াতে ইসলামী সহ, তাদের সঙ্গে একটা বিশেষ সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে
ভারতের বিজেপি সরকার এবং বাংলাদেশের ওই রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সেতু হিসেবে কাজ করতে পারবেন বলে আরিফ মোহাম্মদ খানের নামটা ভীষণ জোরে সোরে আলোচিত হচ্ছিল। এরপর নাম এসেছিল ভারতের প্রথিতযশা সম্পাদক এবং বাংলাদেশের সুশীল সমাজের সঙ্গে অনেক দশক ধরে অত্যন্ত গভীর সম্পর্ক যেই ব্যক্তির, এম জে আকবর, তার নাম এসেছিল। এম জে আকবরও ছিলেন ভারতের মন্ত্রিসভার সদস্য এবং এম জে আকবর কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়ার পর বিজেপিতে প্রধানমন্ত্রী মোদীরও অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র এবং পরামর্শক হয়ে উঠেছিলেন। এম জে আকবর বাংলাদেশে ভারত বাংলাদেশ সম্পর্কের এই কঠিন সংকটকালে রাজনৈতিক নিয়োগ পেয়ে রাষ্ট্রদূত নিযুক্ত হতে পারেন, এই আলাপটাও ভীষণভাবে দানা বেঁধে উঠেছিল ভারতের সংবাদ মাধ্যমে। ভারতের সংবাদ মাধ্যমে এমনকি কংগ্রেস নেতা ভারতের পার্লামেন্টের এখন এই যে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক যে সংসদীয় কমিটি, তার যে প্রধান ভারতের তারকা রাজনীতিবিদ শশী থারুরের নাম পর্যন্ত আলোচিত হচ্ছিল, যে বাংলাদেশের বিভিন্ন সুশীল সমাজের ব্যক্তিবর্গের মধ্যে যে প্রভাব এবং রাজনীতিবিদ হিসেবে এবং জাতিসংঘে দীর্ঘ সময়ে কাজ করার ফলে তার যে কূটনৈতিক দক্ষতা, সেসব মিলিয়ে শশী থারুরও নরেন্দ্র মোদীর পছন্দের ব্যক্তি হতে পারেন বাংলাদেশে এই সংকটজনক সম্পর্কের অবস্থায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়ার ক্ষেত্রে। কিন্তু প্রধানমন্ত্রী মোদী শেষ পর্যন্ত যেই বিজেপি নেতাকে বাংলাদেশে নিযুক্ত করতে যাচ্ছেন, সম্ভবত তার নামটি ভারতের সংবাদ মাধ্যমে আসবার পর ভারতের সংবাদ মাধ্যম, পর্যবেক্ষক, কূটনৈতিক মহল সকলেই কিছুটা চমকে গিয়েছেন, চমৎকৃত হয়েছেন, চমকিতও হয়েছেন। মানে ঠিক কি কারণে এই ব্যক্তিকে, দীনেশ ত্রিবেদী, বিজেপির পশ্চিমবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্ষিয়ান নেতা দীনেশ ত্রিবেদীকে কেন বাংলাদেশে রাষ্ট্রদূত নিয়োগ করা হচ্ছে এমন সংকটকালে, এ নিয়ে নানা রকম বিশ্লেষণ শুরু হয়েছে ভারতের সংবাদ মাধ্যমে। ভারত সরকারের তরফে কোনো সুস্পষ্টভাবে আনুষ্ঠানিকভাবে জানানো হয় নাই যে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা দীনেশ ত্রিবেদী, যিনি কেন্দ্রের রেলমন্ত্রী ছিলেন মনমোহন সিং এর সময়ে, ইউপিএ সরকারের অংশ হিসেবে, তৃণমূল কংগ্রেসের নেতা হিসেবে, যিনি কেন্দ্রের স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন এবং 2021-এ যিনি তৃণমূল কংগ্রেস থেকে সরে গিয়ে 1 মাসেরও কম সময়ের মধ্যে এসে বিজেপিতে যোগ দিয়ে বিজেপির অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা হয়ে ওঠেন। পশ্চিমবঙ্গে বিজেপির যে নেতারা আছেন তার মধ্যে তিনি প্রধানমন্ত্রী মোদীর অত্যন্ত ঘনিষ্ঠ, সেটাও সংবাদ মাধ্যমগুলো লিখছে। কিন্তু এই যে গুজরাটি দীনেশ ত্রিবেদী, যিনি কিনা পশ্চিমবঙ্গে বড় হয়েছেন, তিনি ঠিক কোন কূটনৈতিক দক্ষতার কারণে বা রাজনৈতিকভাবে ঠিক কি দক্ষতা বা কি সুস্পষ্ট গুণের কারণে এই সময়ে ভারত বাংলাদেশ সম্পর্ক চাঙ্গা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে ভাবা হচ্ছে, সেটা খুঁজে পেতে সম্ভবত ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বেশ হয়রান হয়ে পড়ছে। ভারতীয় সংবাদ মাধ্যমের দেওয়া খবর অনুযায়ী ভারত সরকার এখনো আনুষ্ঠানিকভাবে না জানালেও এরই মধ্যে অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশের সঙ্গে আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন, যিনি তার আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের ভাই, তাকে আব্দুল মোমেনকে পররাষ্ট্রমন্ত্রী করেছিল আওয়ামী লীগ, তিনি এখন মানে পশ্চিমা একটা দেশে অবস্থান করছেন, চলে গেছেন। বাংলাদেশে হাসিনা সরকার পতনের পরে একটা বড় সময় পরে তিনি বিদেশে যেতে সমর্থ হয়েছিলেন। কিভাবে, কাদের সহায়তায় তিনি গিয়েছিলেন সেই তথ্য তিনি না বললেও গণমাধ্যমে অনেক কথা বলেছিলেন। এবার তিনি রীতিমতো বোমা ফাটালেন আওয়ামী লীগ সরকারের বিপক্ষে, যে কথাগুলো শেখ হাসিনার বিপক্ষেও চলে যায়, আওয়ামী লীগ সরকারের বিপক্ষে চলে যায় এবং আওয়ামী লীগ সরকারের নানা ধরনের ব্যর্থতা উঠে আসে তার এই বক্তব্যের মাধ্যমে। তাহলে কি আব্দুল মোমেন আর আওয়ামী লীগ কন্টিনিউ করতে চাচ্ছেন না? তিনি আওয়ামী লীগের যে সকল দুর্বলতার কথা কিংবা ভুলের কথা কিংবা অপরাধের কথা সামনে নিয়ে আসলেন একটি বক্তব্যে, একটি সাক্ষাৎকারে, সেটা আওয়ামী লীগের জন্য বেশ বিপজ্জনক। অবশ্য একদিক থেকে, পজিটিভ দিক থেকে যদি আওয়ামী লীগের নেতাকর্মীরা ভাবে, তাহলে তাদের জন্য এটা সুখকর হতে পারে যদি তারা অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে অগ্রসর হতে চায়। কিন্তু আওয়ামী লীগ শুধু নয়, যে কোনো দলের বাংলাদেশের রাজনীতি যারা করেন তারা কেউই আসলে সমালোচনা সহ্য করতে চান না, সমালোচনা গ্রহণ করতে চান না। তারা মনে করেন যে চাটুকারিতা যারা করবে, তেল যারা মারবে, তারাই সব থেকে বেশি আপনজন, তারাই বেশি মানে কি বলবো যে উপকার করে, কিন্তু তারাই যে সব থেকে বেশি ধ্বংস করে, ক্ষতি করে এবং মানে ধ্বংসের একেবারে নিম্ন স্তরে পৌঁছে দেয়, সেটা কিন্তু আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে আমরা টের পেয়েছি। প্রকৃত যারা সমালোচক কিংবা যারা প্রকৃত অবস্থা উপলব্ধি করতে পেরেছেন, তাদের কোনো কথাই আওয়ামী লীগের শীর্ষ মহল থেকে শোনা হয়নি। এবং এই আব্দুল মোমেন যেটা বলেছেন যে আওয়ামী লীগের নেতারা মানে কি বলবো চাঁদাবাজিতে ব্যস্ত ছিল, অন্যদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে এমনকি মন্ত্রীদেরও একটা দূরত্ব তৈরি করা হয়েছিল এবং এই দূরত্ব তৈরি হয়েছিল মূলত আমলাদের কারণে, যে আমলাদের দিয়ে প্রধানমন্ত্রী দেশ চালাতে চেয়েছিলেন।
তার মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা বড় ভুল সিদ্ধান্তের কথা আব্দুল মোমেন বললেন, সাথে আরো অনেক বিষয় তুলে আনলেন। এখন বোঝার ব্যাপার যেটা, যে আব্দুল মোমেন যে বিষয়গুলো বললেন সেই বিষয়গুলোতে আওয়ামী লীগের নেতাকর্মীরা ত্যক্ত বিরক্ত হয়ে তাকে গালাগালি করবে, নাকি এর গভীরতা অনুধাবন করে সামনের দিনগুলোর চলার পথ তারা ঠিক করার চেষ্টা করবে। চলুন একটু আলোচনা করে দেখি আব্দুল মোমেন কোন কোন পয়েন্টে ভয়াবহ মন্তব্য করার চেষ্টা করে। তিনি এক অর্থে আওয়ামী লীগকে একেবারে সমালোচনা করে একেবারে ধুয়ে দিয়েছেন, কিন্তু আমার কাছে এই রিপোর্টটা পড়ে ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে যে আব্দুল মোমেনের এই কথাগুলোর বাস্তবতা যদি আওয়ামী লীগের আওয়ামী লীগ যারা করেন, আওয়ামী লীগের নেতাকর্মী, তারা যদি অনুধাবন করতে পারেন তাহলে তাদের অনেক ভুলের ব্যাপারে তারা এখন উপলব্ধি করতে পারবেন। কি বলছেন তিনি? আজকের পত্রিকা এটা নিয়ে একটা নিউজ করেছে। আজকের পত্রিকার শিরোনামটা দেখে নিন। তারা সেখানে বলা হচ্ছে, আওয়ামী লীগ নেতারা চাঁদাবাজিতে ব্যস্ত ছিলেন, মন্ত্রীরাও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেতেন না। বিশেষ কোভিড মহামারীর পরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ অত্যন্ত সীমিত হয়ে গিয়েছিল, আর আওয়ামী লীগ সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল। সেই সঙ্গে কিছু নেতা চাঁদাবাজির সঙ্গে জড়িয়ে পড়েছিল। এসবকেই আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় ভুল হিসেবে চিহ্নিত করেছেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বাংলা ভাষার টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এই কথাগুলো তিনি বলেছেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে তিনি অবস্থান করছেন। আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় ভুল সম্পর্কে তিনি বলেন, আমার মনে হয় আওয়ামী লীগ সরকারের ভুলটা হলো কিছু নেতা চাঁদাবাজিতে ব্যস্ত হয়ে গেলেন, যে টাকা দেয় তার পদ